নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প গাজলের পীর বাবা, লেখক পোপো মুখোপাধ্যায়। আমার আর তখন পেছোবার জায়গা নেই। দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গেছে। এক পা করে এগোতে এগোতে কালো আলখাল্লা পরা সেই বিশাল মূর্তিটা তখন আমার এক হাতের মধ্যে এসে গেছে। তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগছে, চোখ দুটো ফাটার মতো ঘুরছে। তার মাথা প্রায় ছাদে ঠেকেছে, মুখ দিয়ে ক্রমাগত লালা চড়ছে, মাঝে মাঝে হাঁ করছে, দাঁতগুলো ধারানো চুরির মতো চকচক করছে। আর এক পা এগোলেই আমাকে ধরতে পারবে। আমার সমস্ত স্নায়ু যেন অবশ হয়ে গেল। পালাবার রাস্তা নেই, এটা বোঝার সঙ্গে সঙ্গেই হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচার ওপর দমাদম ঘা মারছিল। একটা ঠান্ডা শিরশিরানি সারা শরীরে কাটা দিয়ে গেল। এবার আমার শেষ। এই পর্যন্ত বলেই আমি থামলাম। সঙ্গে সঙ্গে অনেকগুলো স্বর চিৎকার করে উঠল, তারপর কি হলো? তারপর তুমি বাঁচলে কেমন করে? তারপর মূর্তিটাই বা করল কি? আমি চোখ বুজে চায়ে এক চুমুক দিয়ে বললুম, দাঁড়া, যা টেনশন, আমারই গলা শুকিয়ে গেছে, একটু গলা ভিজিয়ে নি। এবার ছোটদের সঙ্গে বড়রাও গলা মেলালো। আমার মাস্তুতো দাদা তুষারদা বলল, তুই একেবারে মোক্ষম জায়গায় এসে থামলি। এমন ক্লাইম্যাক্স উঠে কেউ থামে? আমি হেসে বললাম, ওইটাই তো আসল। কখন থামতে হবে এটা বড় লেখক আর বড় ওস্তাদ ছাড়া কেউ জানে না। তোমাদের আগ্রহটা ধরে না রাখতে পারলে আমার গল্প বলাই খতম। এমন সময় মাসিমা ঢুকলেন। মিলিটারি অফিসারের মতো কড়া নির্দেশ দিয়ে বললেন, অনেক রাত হয়েছে, খাবার টেবিলে চলে যাও, খেতে খেতে গল্প হবে। অগত্যা গুটিসুটি সবাই গিয়ে বসলাম খাবার টেবিল ঘিরে। এই ফাঁকে যারা প্রথমের অংশটুকু থেকে বাদ পড়েছে তাদের ছোট করে গল্পের মুখটা ধরিয়ে দিই। গল্প নয়, আমার জীবনের সে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। ঘটনাটি ঘটেছিল গত বছর শীতকালে, মানে ডিসেম্বর মাসে। জায়গাটার নাম গাজল, মালদা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। বাসের কোনো যোগাযোগ নেই। এখন বাসের যোগাযোগ ভালোই হয়েছে। একদম গ্রাম এবং মুসলমান প্রধান। সেই গ্রামে এক মস্ত সাধক আছেন, তিনি পীর বাবা নামে খ্যাত। গোটা উত্তরবঙ্গের সবাই এক ডাকে চেনে। পীর বাবা অনেক অলৌকিক শক্তির অধিকারী। কোনো শনিবার অমাবস্যা পেলে তিনি সারা রাত কঠিন সাধনায় বসেন। সেই সময় তার ওপর জিনের ভর হয়। ভরের মুখে তিনি অনেকের ভূত ভবিষ্যৎ বলে দেন। গত বছর মালদায় দাদার মেয়ের অন্নপ্রাশনে গিয়ে এই খবরটা প্রথম আমার কানে আসে। দাদার ভাইরা ভাই দিলীপদা পীর বাবার বড় ভক্ত। তার ধারণা তিনি যা কিছু করছেন, মানে ব্যবসা, গাড়ি, বাড়ি, সব কিছু ওই পীর বাবার জন্যে। আমার আবার ওসবে একদম বিশ্বাস নেই। তাই দিলীপদার মুখে ওর কথা শুনেই আমি লাফিয়ে উঠলাম যাব বলে। দিলীপদা প্রথমে রাজি হয়নি, তারপর জেদাজেদি করতে নিমরাজি হলেন। ঠিক হলো আমি, দিলীপদা আর বৌদি যাব। তবে দিলীপদা প্রথমেই আমাকে সাবধান করে দিলেন। বললেন, দেখ, তুই বলছিস বলে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু গিয়ে বাবাকে যেন কোনো রকম পরীক্ষা টরীক্ষা করতে যাস না, তাহলে কিন্তু নিজের বিপদ ডেকে আনবি। আমি বললাম, আরে না না, আপনাদের কোনো চিন্তা নেই, আমি যথেষ্ট ভক্তি নিয়েই যাব। শুধু দেখব
ভূত বা জিন উনি কিভাবে নিয়ে আসেন। তার সঙ্গে যদি উপরি পাওনা হিসেবে নিজের ভবিষ্যৎটা জানা যায় তবে আর মন্দ কি। আমরা প্ল্যান মতো শনিবার রাত 8টার সময়ে স্টার্ট করলাম। দিলীপদা আর বৌদি সারাদিন উপোস করেছেন। ওখানে নাকি এই নিয়ম। আমি অবশ্য ওদিকে যাইনি, শরীরকে কষ্ট দিয়ে কিছু করা আমার ধাতে সয় না। বেরোবার সময় বৌদি দেখি প্রচুর ফুল বেলপাতা বোঝাই একটা সাঁজি সঙ্গে নিয়েছে। আর আমি কি নেব? গলায় ঝোলানো ক্রসটা মাথায় ঠেকিয়ে নিলাম, পকেটে নিলাম বিদেশি চার্জার টর্চটা। গাড়িতে সময় বেশিক্ষণ লাগলো না, 9টার মধ্যে ওখান থেকে বেরিয়ে গেলাম। একদম গ্রাম, অধিকাংশ মাটির বাড়ি। আমরা যে বাড়িটার সামনে গিয়ে নামলাম সেটাও মাটির, তবে মাথাটা টিন দিয়ে ঢাকা, সামনে অনেকটা উঠোন। একে শীতকাল, তার উপরে অমাবস্যা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বারান্দায় একটা টিমটিমে আলো জ্বলছিল। আমরা সেই দিকে এগোলাম। কাছে গিয়ে দেখি 2জন পুরুষ ও একজন মহিলা চাদর ঢাকা দিয়ে একটা হ্যারিকেনের পাশে বসে আছে। কারুরই মুখ দেখা যাচ্ছে না। একটা কালো কুকুর পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। বাবার কথা জিজ্ঞাসা করতেই ওরা আমাদের বসতে বলল। বৌদি আর দিলীপদা ওখানেই বসে পড়লেন। আমি বসলাম না, বাড়িটার চারদিকে ঘুরে দেখতে লাগলাম। মাটির বাড়ি হলেও বেশ শক্ত। পেছন দিকে অনেক বড় বড় পাথর ফেলা আছে, কি জন্যে তা কে জানে। আমি পেছন দিকে একটা দরজা টরজা থাকবে আশা করেছিলাম, কিন্তু সেসব কিছুই নেই। সামনের ওই একটা দরজাই সম্বল। আমি পেছন দিকে প্রতি ইঞ্চি জায়গা টর্চ দিয়ে তন্ন তন্ন করে দেখছিলাম। পাশেই একটা বেলগাছ, তার ডালে উঠে ছাদে উঁকি মারলাম, কোনো কিছুই নেই। আমি হতাশ হয়ে যখন সামনের দিকে চলে আসবো ভাবছি, হঠাৎ দেখি একটা কালো মোটা লোক, চাদরে মুখ অর্ধেক ঢাকা, আমার সামনে এসে হাজির। আমি দারুণ চমকে গেছি। লোকটা ঠান্ডা গলায় বলল, এখানে কি করছেন? এদিকে আসা বারণ আছে, জানেন না? আমি বললাম, এখানে বাথরুম নেই কোনো? লোকটি একটু চিন্তা করল, তারপর বলল, ওই দিকে চলে যান, এদিকে আর আসবেন না, বিপদ হতে পারে। কোনো কথা না বলে আমি সামনে চলে এলাম, তবে লোকটাকে আর দেখতে পেলাম না। সামনে আসতেই দিলীপদা বললেন, কোথায় গিয়েছিলি? এদিকে সময় হয়ে গেছে, ভেতরে চ। আমরা ভেতরে ঢুকলাম। ঢোকার মুখে দেখি সেই লোকটা দাঁড়িয়ে আছে। আমাদের দেখে বলল, আপনাদের কারো কাছে টর্চ নেই তো? থাকলে দিয়ে যান, ওখানে কোনো আলো জ্বালা চলবে না। আমি টর্চ জমা না দিয়েই ভেতরে ঢুকে গেলাম। ঢোকার মুখটা খুবই সরু, একজন করে লোক ঢুকতে পারে। তবে ঘরটা অনেকটা বড়। একদিকে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। যতটুকু না আলো দিচ্ছে তার চেয়ে বেশি ছায়া। সেই আলো দেখলাম এক কোণে পীর বাবা বসে আছেন একটা বাকছালের আসনে। কালো আলখাল্লা পরা বিশাল চেহারা, সাদা দাড়ি অনেকটা ঝুলছে, মাথায় টাক, দু চোখ বোজা, গলায় পুঁতির মালা। মালা জপ করছেন। একটা নির্দিষ্ট সংখ্যা পূরণের সঙ্গে সঙ্গে মালা মাটিতে ঠক করে ঠেকাচ্ছেন। ওই আওয়াজটা যেন ঘরে প্রতিধ্বনিত হয়ে অনেক গুণ হয়ে আমাদের কানে বাজছে। আমরা ছাড়াও ঘরে আরও দর্শনার্থী ছিল, বেশিরভাগই মহিলা, সবই গ্রামের দিকের। সবাইয়ের হাতেই ফুলের ডালা, মিষ্টির বাক্স। আমরা শহর থেকে এসেছি বলে বোধহয় আমাদের সামনেই জায়গাটা ছেড়ে দিল। আমরা মাটিতে বসলাম। মাটির মেঝে খুব ঠান্ডা। আমি একটু পরেই উঠে দাঁড়ালাম। কবজি উল্টে দেখলাম রাত 12:30। তার মানে এখনো আধ ঘন্টা। বাবার নাকি ভর হয়
ঠিক 1টার সময়ে। গ্রাম বলে বোধহয় চারদিকে একবারে নিস্তব্ধ, সবাই একদৃষ্টে বাবার দিকে তাকিয়ে আছে। আমি পেছন ফিরে সেই লোকটাকে খোঁজার চেষ্টা করলাম। দরজায় এখন আর সে নেই, দরজাটা বন্ধ। বাবার পেছন দিকে বিরাট ছায়া দুলছে। একদৃষ্টে তা দেখতে দেখতে আমার বোধহয় একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে চমকে উঠলাম। শোঁ শোঁ করে একটা শব্দ হলো। বিশাল একটা কিছু বাড়ির চালায় এসে যেন বসলো মনে হলো। চালাটা মরমর করে উঠল। নিমেষের মধ্যে দেখি পীর বাবার দেহটা আরও লম্বা ও আরও বড় হয়ে গেছে। মাথাটা প্রায় ছাদে ঠেকেছে, চোখের মণিগুলো যেন বড্ড চকচক করছে। পাশ থেকে একজন বলল, বাবার ভর হয়েছে, আপনাদের যা প্রশ্ন করার করুন। সবাই প্রণাম করে একে একে নিজের নিজের প্রশ্ন করতে লাগলো। একটা খুব ঠান্ডা কণ্ঠস্বরে দূর থেকে উত্তরগুলো ভেসে আসছিল। আওয়াজটা ঠিক যান্ত্রিক নয়, আবার মানুষের গলাও নয়, কেমন এক অপার্থিব যেন, গায়ে কাঁটা দেয়। হঠাৎ সেই আওয়াজটা থেমে গেল, তার বদলে একটা বীভৎস স্বর ভেসে এলো। সে স্বর আমি কোনোদিন ভুলব না। অতি বড় সাহসীরও প্রাণ ঠান্ডা হয়ে যায় যে স্বর শুনলে। সেই কণ্ঠস্বর বলল, আমাকে বারবার কষ্ট নিয়ে ধরে নিয়ে আসা, একেবারে যদি সুযোগ পাই তাহলে তোকে আমি চিবিয়ে খাবো। বড় মুহূর্তে একটা ঝটপট আওয়াজ কানে গেল। তারপরই দেখলাম পীর বাবা আবার নিজের আসনে বসে। দিলীপদা বললেন, বাবার নাকি রাতে 2-3বার ভর হয়, আবার ভর হতে প্রায় 1 ঘন্টা দেরি হবে। আমি ভাবলাম এই ফাঁকে একটু বাইরে ঘুরে আসি, কিন্তু দরজার কাছে এসে দেখি তখনও তা বন্ধ। ওধার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। একজন বলল, একবার ঢুকলে ভর শেষ না হওয়া পর্যন্ত বাইরে যাওয়া যাবে না। আমি আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লুম। এবার কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। প্রায় আধ ঘন্টার মধ্যেই সেই আগের মতো ব্যাপারটা আরম্ভ হলো। এবার বাড়িটা এত জোরে কেঁপে উঠল যে মনে হলো ছাদ বুঝি ভেঙে পড়বে। সবে 2-1জন বাবাকে প্রশ্ন করেছে। হঠাৎ ঘরের ভেতরেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। অবাক হয়ে ভাবলাম, দরজা তো বন্ধ, তবে এত হাওয়া আসছে কোথা থেকে? পীর বাবা মনে হলো টলছেন। টলতে টলতে ওর হাত থেকে সেই পুঁতির মালা ছিটকে মাটিতে পড়ে গেল। পরক্ষণেই একটা হিমশীতল হাসির শব্দ, আর তারপরই মনুষ্যকণ্ঠে বিভৎস চিৎকার। সারা ঘরে যেন তাণ্ডব চলছে। আলোটা আগেই নিভে গিয়েছিল। সামনে প্রচণ্ড ঝটপটানি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। ভয়ে সবাই ওকে জাপটে ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার মনে হলো পকেটেই তো টর্চটা আছে। তাড়াতাড়ি সেটা বের করে চালিয়ে সামনে ফেললাম। যা দেখলাম তাতে শিউরে উঠলাম। পীর বাবা মাটিতে শুয়ে আছেন, আর তার বুকের ওপর একটা কালো রঙের ভয়ঙ্কর মূর্তি। পীর বাবা প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। সেই মূর্তিটা দাঁত দিয়ে ওর গলার কাছে কামড়াবার চেষ্টা করছে। আমি টর্চটা জেলে 1 পা এগোতেই সেই মূর্তিটা উঠে দাঁড়ালো। আমি টর্চ জেলেই আছি। সেই বিরাট মূর্তিটা 1 পা করে এগোতে লাগলো। আমি পেছোতে দেওয়ালে আটকে গেলাম। আমি ওর চোখের ওপর থেকে চোখ সরাচ্ছি না। বেশ বুঝতে পারছি একটা কিছু না করলে ওটা আমাকে মেরে ফেলবে। পীর বাবার মন্ত্রপুত মালাটা যে কোথায় ছিটকে গেছে কে জানে। ওটা পেলেও ঠেকানো যেত। কিছু না পেয়ে আমি আমার শেষ সম্বল ক্রসটা গলা থেকে খুলে সামনে বাগিয়ে ধরলাম। মূর্তিটা থমকে গেল। তারপর 1 পা করে পিছোতে লাগলো। ঠিক এই সময় আমার অবশ হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গিয়ে ঘরের ভেতরটা অন্ধকারে ডুবিয়ে দিল। সেই অন্ধকারে অনুভব করলাম বাড়িটা একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে থরথর করে কেঁপে উঠল। তারপর সব নিস্তব্ধ। আমার গা দিয়ে তখন দরদর করে ঘাম ঝরছে।
ছুটে দরজার কাছে এসে এক হ্যাঁচকা টান মারলাম, দরজা খুলে গেল। আমি দিলীপদার বৌদিকে নিয়ে ছুটে বেরোলাম। তারপর কিভাবে যে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে এসেছি আমার আর কিছুই মনে নেই। এই পর্যন্ত বলে একটা দম নিতে আমার একটু থামি। টেবিলের চারধারে একবার চোখ ঘুরিয়ে নিই, কারো মুখে রাটি নেই, সবাই হাঁ করে আমার কথা গিলছে। আমি আবার শুরু করি। দুদিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি। ওই বীভৎস মূর্তিটা বারবার আমার চোখের সামনে এসে দাঁড়াতো। ওটা যে কি, জিন না প্রেত তা জানি না। আর পীর বাবা যে কিভাবে ওকে নিয়ে আসতেন তাও আমি বুঝতে পারিনি। তবে পীর বাবার জীবন যে একদিন ওদের হাতেই শেষ হবে তা নিঃসন্দেহে বুঝতে পেরেছিলাম। খাওয়া আমার শেষ হয়ে গিয়েছিল, তাই উঠতে উঠতে বললাম, জানি আধুনিক বিজ্ঞান এটা নিশ্চয়ই মেনে নেবে না, তবে বুদ্ধিতে সব কিছুর ব্যাখ্যা চলে না। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।